আজ এত দেরি করে কাজে যাচ্ছিস কেন? কালকে রাতে নদীর ঘাট থেকে ফেরবার পর থেকে শরীরটা কেমন খারাপ লাগছিল, তাই আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল গো। যদি শরীর ভালো না লাগে তাহলে আর যাস না, বাড়িতে বসে বিশ্রাম কর। আমি একদিন কাজে না গেলে কত লোকসান হবে জানো? অন্তত ঘাটে গেলে 50-100 টাকা তো রোজগার হবে। একটা দিন কাজে না গিয়ে বিশ্রাম করলে কিচ্ছু হবে না, টাকা তো নষ্ট এমনিতেই হয়েছে। একদিন সংসারে টাকা না এলে কিচ্ছু হবে না। সামনের মাসে সুলেখার পরীক্ষা আছে, তার আগে সব বেতন দিয়ে দিতে হবে ওর কলেজে। এখন কাজে কামাই করা চলবে না মা। আচ্ছা বেশ, তোকে তো আর আমি আটকাতে পারবো না, অন্তত খালি মুখে না, কিছু খেয়ে যা। আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু খাবো না। দুপুরবেলা পাঠিয়ে দিও সেই পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা। দিনের পর দিন শুধু পান্তা আর পেঁয়াজ লঙ্কা খেয়ে খেয়ে তোর চেহারার কি অবস্থা হয়েছে? শুধু পান্তা খেয়ে কি মানুষ বাঁচে? পান্তা খেয়েই তো বেঁচে আছি মা। মাছ মাংস অথবা ভালো খাবার ভাগ্য আমার কোথায়? এসব বলে লাভ নেই। আমি চলি। কত গ্রামের কত ভালো ভালো ছেলে দেখালাম, কিন্তু কাউকে তো পছন্দ হলো না তোর। তুই কি আর কখনো বিয়ে করবি না? আমি তো সে কথা কখনোই বলিনি, কিন্তু তুমি যাদের সম্বন্ধ আনো কেউই আমার মন মতো নয়। আচ্ছা বল শুনি, কিরকম ছেলে চাই? তোর মন মতো হতে হলে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? আমার পছন্দ সহজ সরল সৎ আর পরিশ্রমী ছেলে। এমন কোনো ছেলে আমি বিয়ে করব না যে শুধুমাত্র তোমার টাকার লোভে আমায় বিয়ে করতে চায়। এ যুগে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। আজকালকার ছেলেরা একটু শ্রম বিমুখ আর আরাম প্রিয় হয়, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার এমনই সেটা একদম পছন্দ হয় না। আমি সারা জীবন সততাকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছি, আর বিয়ের ক্ষেত্রেও আমি ঠিক সেটাই করব। তোর এই অবস্থা আবদার আদেও পূরণ করতে পারবো কিনা সন্দেহ। আমি আমার পছন্দ সম্পর্কে তোমাকে বলেছি, এবার এমন ছেলে খুঁজে বের করা তোমার দায়িত্ব। আর যদি এমন ছেলে খুঁজে না পাই তাহলে কি করবি? যদি এমন ছেলে খুঁজে না পাও তাহলে আমার বিয়ের চিন্তা ভুলে যাও। সারা জীবন আমি তোমার সঙ্গে তোমার এই বাড়িতেই থাকবো। বয়স হয়ে যাচ্ছে আমার, কোথায় না মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্তভাবে বাকি জীবন কাটাবো, কিন্তু তুই এমন শর্ত দিয়েছিস, এবার মনে হয় তোর বিয়ে না দেখেই মরতে হবে আমাকে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে, আমি মন্দিরের দিকে যাচ্ছি। তুমি বসে বসে ভাবতে থাকো আমার পছন্দ মতো ছেলে কোথায় খুঁজে পাবে। কি গো রমেশ, বহুদিন পরে এলে। তোমায় তো আজকাল বাজারের দিকে একেবারেই দেখা যায় না। কি পেঁড়োর পীর হয়ে গেছে নাকি? সারাদিন নদীর ধারে খেটে সন্ধেবেলায় কাজ থেকে ফেরবার সময় শরীর এতটাই দুর্বল থাকে আর ইচ্ছে হয় না বাজারের দিকে আসবার। আমিও তাই ভাবছি, কোথায় একেবারে হাওয়া হয়ে গেলে। আজকে আসবার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু বাড়িতে কিছু বাজার দরকার, তাই ভাবলাম এসে নিয়ে যাই। খুব ভালো করেছো। বলো তাহলে কি কি লাগবে, এক্ষুনি দিচ্ছি সব। বেশি কিছু নয়, একটু ডাল, পেঁয়াজ, লঙ্কা, লবণ আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো, এগুলো সব দিয়ে দাও। হ্যাঁ, আর হিসেবটা খাতায় একটু লিখে রেখো, আমি আগামী মাসে সব পাওনা চুকিয়ে দেবো গো। আসলে হয়েছে কি ভাই, আমার ব্যবসাটা কিছুটা মন্দা চলছে। তা লোকে যে হারে বাকি লেনদেন করছে, তো মানে সব মিলিয়ে আমার খুবই ক্ষতি হচ্ছে। হ্যাঁ ইয়ে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? ঘাটে আজকাল লোকজন খুব কম আসা যাওয়া করে, হাতে একেবারে টাকা পয়সা নেই বললেই চলে। আমি আগামী মাসে সব পরিশোধ করে দেব। ক্ষমা করে নয়, ক্ষমা করো, কিন্তু এই মাস থেকে আমি বাকি দিতে পারবো না ভাই। আর যদি বাজার না করি তাহলে না খেয়ে থাকতে হবে তো। আমি নিজে তো সে কতদিন ধরে পান্তা খেয়ে পেট চালাচ্ছি। আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার সত্যি কিছু করবার নেই ভাই, তুমি বরং এসো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বাকি দিতে পারবে না, আমার আর কি করবার, আমি আসি। টাকা পয়সা নিয়ে আসেনি, সব এসে যে খালি হাতে ইয়ে নিতে যা, তো সব ভিকে দিতে পারবেন, দান শিবির করে রেখেছি নাকি? হ্যাঁ যত সব ভালো লাগে না। আজকাল তোর কলেজ থেকে ফিরতে এত দেরি হয় কেন? আমি একটা ছাত্র পড়ানোর কাজ নিয়েছি, কলেজ থেকে বেরিয়ে ওখানেই পড়াতে যাই। ছাত্র পড়ানোর কাজ নিয়েছিস, কার থেকে জিজ্ঞাসা করে? কেমন অদ্ভুত কথা বলছো! ছাত্র পড়ানোর জন্য আমার কারোর কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে কেন?
আমি বা তোর দাদা কারোর থেকে অনুমতি না নিয়ে তুই ছাত্র পড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। খুব সাহস বেড়ে গেছে, তাই না? আমি বুঝতে পারছি না, আমি কোনো ভালো কাজ করলেও সবসময় সেটাকে তুমি খারাপ চোখে দেখো কেন? ছাত্র পড়ানো কি দোষের কিছু? দোষের কিছু নয়, কিন্তু উপযুক্ত মেয়ে লোকের বাড়িতে ছেলে পড়াতে যাবে একথা তারাই জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না। সমাজে কে কি ভাবলো সে দিয়ে তো আমাদের সংসারটা চলবে না মা। দাদার একা রোজগারে সংসার চালাতে হিমশিম খায়ও, তাই আমি ভালোর জন্য এই কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি। তুই পড়াশোনা করছিস ভালো কথা, কিন্তু এত শিক্ষিত হওয়া ভালো নয় যে সমাজে তোয়াক্কা করবি না। তুমি তো সারা জীবন সমাজের চিন্তা করেছো, বিনিময়ে তোমাকে সমাজ একবেলা ভাত খাইয়েছে। খুব বার বেড়েছে না তোর? রমেশকে বলেছিলাম এত পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দে, কিন্তু আমার কথা তো শুনলো না। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তোমার থেকে এমন কিছু আশা করাটাই ভুল। ভুল তো আমার, এত কষ্ট করে মানুষ করে এখন আমাকে কথা শুনতে হচ্ছে। তোমার সঙ্গে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে, আমি গেলাম। সুলেখা কোথায় গেল? আজকে কাজ থেকে ফিরে ওকে কোথাও দেখতে পেলাম না। খাবার খেতে বসেও তো দেখতে পেলাম না। ওর শরীর ঠিক আছে তো? আর বলিস না, আমার সঙ্গে ঝগড়া করে খাওয়া দাওয়া না করেই ঘরে শুয়ে পড়েছে। ঝগড়া? তোমাদের মধ্যে আবার কেন ঝগড়া হলো? ওকে জিজ্ঞাসা করলাম কলেজ থেকে ফিরতে দেরি হয় কেন, বলে কিনা ছাত্র পড়ানোর কাজ শুরু করেছে। এটা তো খুবই ভালো কথা। ছাত্র পড়ানো তো খুব সম্মানের কাজ। তোর আশকারাতেই ওর অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। ওরে সব কাজে ওকে আশকারা দিস না। কিন্তু মা, সমস্যা কোথায়? ছাত্র পড়ালে চারিদিকে ওর সুনাম হবে। লোকে বলবে রমেশ নিজে পড়াশোনা করতে না পারলেও বোনকে উচ্চশিক্ষিত করেছে। কিন্তু তাই বলে উপযুক্ত মেয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াবে আর মান সম্মান থাকবে আমার? মা, তুমি অহেতুক এত চিন্তা করছো। অহেতুক নয়, সুলেখার যথেষ্ট বয়স হয়েছে, এখনই দরকার একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়া। কিন্তু আমাদের যে অবস্থা। আমারও খুব ইচ্ছে হয় একটা ভালো ঘরের ছেলে খুঁজে খুব ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব, কিন্তু আমার তো আর সেই সামর্থ্য নেই মা। এই জন্যই তো আমার ওকে নিয়ে চিন্তা হয়। পাশের বাড়ির অরুণের মা নানান ধরনের কথা বলে বেড়ায়। লোকে আমাকে প্রশ্ন করে এখন ওর বিয়ে দিচ্ছি না কেন। একটু ধৈর্য ধরো মা। আমি নিজের স্বপ্ন দিয়ে চেষ্টা করে যাচ্ছি আমার পরিস্থিতির পরিবর্তন করবার। একদিন আমাদের ভাগ্য বদলাবে, অবশ্যই বদলাবে, তুমি দেখে নিও। কেমন আছো সুচিত্রা? কোথায় যাওয়া হচ্ছে? প্রতিদিন বিকেল বেলা এ সময় আমি মন্দিরে যাই, আজও সেখানেই যাচ্ছি। কি ভাগ্য দেখো, মাত্রই তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম তোমার বাবার সঙ্গে দেখা করতে, আর পথে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? কিন্তু কেন? যাচ্ছি মূলত তোমার কাজেই। আমার আবার কি কাজ? সেদিন তোমার বাবা বলেছিল তোমার জন্য একটা ভালো ছেলে সন্ধান করছেন তিনি। তিনি আমায় বলেছিলেন আমার নজরে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে তাকে জানাতে। কি আশ্চর্য, বাবা আবার আপনাকেই দায়িত্ব দিয়ে গেলেন কেন? তিনি তো অনেক গুরুজন, অনেক সময় ভালো মন্দ অনেক কাজের জন্যই তিনি আমার সাহায্য চেয়ে থাকেন। বলছি এরা খুব ভালো ছেলে সন্ধান পেয়েছি তোমার জন্য। এই কথা বাবার কানে যাওয়ার আগে আমাকে বলুন, কোনো ছেলে সন্তান পেয়েছেন আপনি আমার বিয়ের জন্য? পাশের গ্রামের মজুমদার বাড়ির বড় ছেলে। ছেলে কলকাতা থেকে পড়াশোনা করে কিছুদিন আগেই গ্রামে ফিরেছে, এখন বিয়ের জন্য মেয়ে খুঁজছে। ছেলের চরিত্র কেমন? চরিত্রের ব্যাপারে তো বেশি কিছু জানি না। ছেলে মানুষ, সামান্য একটু তো মুদ্রাদোষ থাকে, কিন্তু টাকা পয়সা সহ সম্পত্তি সবকিছুর দিক থেকেই সেরা। আপনি যেদিক থেকে এসেছেন সেদিকেই ফিরে যান, আমার বাড়িতে যেতে হবে না। কিন্তু কেন? কেননা আমি এমন ছেলে চাই না যার টাকা পয়সা আছে কিন্তু চরিত্র নেই। আর বাবা কেন আপনাকে এই দায়িত্ব দিল যার জবাবদিহিতা তার আমাকে করতে হবে? কিন্তু সুচিত্রা, আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি যান। রমেশ, এই রমেশ, কোথায় তুই? এক্ষুনি বাড়ির ভেতর থেকে বের হ। মোড়ল সাহেব, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে, আর আপনি এত রেগে আছেন কেন? নাটক করছিস আমার সঙ্গে? তুই জানিস না আমি কেন রেগে আছি তোর উপর? বাবু, আমার ছেলে কি কোনো দোষ করেছে? আপনি ওর ওপর চেঁচামেচি করছেন কেন?
তোমার ছেলে আজকে থেকে 4 মাস আগে আমার কাছ থেকে 6,000 টাকা ঋণ নিয়েছিল সুদে। তা আজকে মানে কি বলবো, এত মাস পেরিয়ে গেল তবু আমার টাকা ফেরত এলো না। ক্ষমা করবেন বাবু, আমার এই বিষয়টা একেবারেই মনে ছিল না। আসলে আমি অনেক বেশি দেনা পাওনার মধ্যে আটকে গেছি, তাই। তোর কোথায় দেনা পাওনা আছে সেগুলো আমার দেখবার বিষয় নয়, কিন্তু আমার টাকা নিয়ে কেন হেরফের হবে? হ্যাঁ বাবু, আমাকে মাত্র 1 মাস সময় দিন, আমি যেভাবেই হোক আপনার টাকা শোধ করে দেব। 1 মাস তো দূর, 1 দিনও সময় দেওয়া যাবে না। এক্ষুনি আমার টাকা ফেরত চাই। বাবু, এতগুলো টাকা আমি এখন কি করে শোধ করব? সেসব আমি জানি না। আজকে যদি আমি সব টাকা না পাই আমার, তাহলে তো পুরো বাড়িঘর সব জ্বালিয়ে দিয়ে যাব। সুদসহ মিলিয়ে আপনার যা পাওনা হয়েছে তার চেয়ে আরও 1 গুণ টাকা বাড়িয়ে দেব। আমি আপনাকে কথা দিলাম, আমাকে আর 1 মাস সময় দিন মাত্র। বেশ, আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু যা কথা হয়েছে তার যদি একটুও নড়চড় হয়, এর পরিণতির জন্য তোরা নিজেরাই দায়ী থাকবি। কেমন আছো সুলেখা দিদি? আমি কেমন আছি তুই জেনে কি করবি? তুই নিশ্চয়ই ভালো আছিস। এভাবে কথা বলছো কেন দিদি? তুমি কি আমার ওপর কোনো কারণে রাগ করেছো? তোর উপর অভিমান করব কেন? আমাদের হতদরিদ্র লোকদের খেয়াল যোগ্যতা আছে তোদের মতো ধনী লোকদের ওপর অভিমান করার? তোমার আর আমার মধ্যে আবার উচ্চ আর নিম্নের হিসেব নিকেশ কখন থেকে শুরু হলো? তুমি তো ভালো করেই জানো আমি এসব চিন্তা ভাবনা করি না। যতই আমরা এগুলোকে আড়াল করি, দিন শেষে তো তফাৎটা এসেই যায় রে। তুমি আগে আমার সঙ্গে কখনো এভাবে কথা বলোনি। বলো না, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? তোর বাবার সঙ্গে কখনো আমার সরাসরি দেখা হয়নি। যদি দেখা হতো তবে জিজ্ঞাসা করতাম, দরিদ্র মানুষের বুকের ওপর পাড়া দিয়ে উচ্চতায় যেতে কেমন লাগে। মানে? আমার দাদা তোর বাবার কাছ থেকে সুদের বিনিময়ে কিছু টাকা ধার নিয়েছিল এবং সেগুলো শোধ করতে পারেনি। তাই তোর বাবা সেদিন এসে আমাদের বাড়িতে হুমকি দিয়ে গেছে। কিসের হুমকি দিয়েছে বাবা তোমাদের? ভুলে গেছে যদি আগামী 1 মাসের মধ্যে সুদের সব টাকা শোধ করতে না পারি তাহলে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে। আমি বিশ্বাস করতে পারছি না বাবা এমনটা করতে পারে। দাদা রাতে ঘুমোতে পারে না, এই বুঝি তোর বাবা এসে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। আমি এ বিষয়ে কিছুই জানতাম না দিদি। আর জানলেও তুই কিছু করতে পারবি না। ছাড় এসব। কিরে রমেশ, আজকে এত সকাল সকাল এখানে গাড়ি যাসনি? না গো, মাথায় হাজার রকমের চিন্তা নিয়ে কাজকর্ম কিছুই ভালো লাগছে না। কিসের এত চিন্তা ভাই? আমাকে বল, কি হয়েছে? সে কিছু নয়, তোমার জেনে কোনো লাভ নেই। আরে এখানে লাভ লোকসানের কথা কেন আসছে ভাই? আমাকে বলে তো দেখ, কি সমস্যা আমি সমাধান করে দেব। আসলে চিন্তাটা হলো মোড়ল বাবুর কারণে। তার কারণে তোর এত চিন্তা? তাহলে নির্ঘাত টাকা পয়সার কিছু লাফড়া হয়েছে, তাই না? ঠিকই ধরেছ, বাসায় তাকে তার থেকে সুদের বিনিময়ে কিছু টাকা ধার নিয়েছিলাম, আর মাত্র 15 দিন সময় আছে আমার হাতে। এর মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে। এ সর্বনাশ! মোড়লের টাকা পরিশোধ না করতে পারলে পরিণতি জানা আছে আশা করি। হ্যাঁ, সে কথা আমার অজানা নয়। কারোর থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করেছো? আমার অনেক দেনা জমে আছে। আমাকে কে টাকা দেবে বলো? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই, কিন্তু ব্যাপার হলো আমার সাহায্যের বিনিময়ে তোমাকে আমার কিছু দিতে হবে। আমি গরিব মানুষ, আমি তোমাকে কি বা দেব? মোড়লের সুদের সব টাকা তোমার হয়ে আমি শোধ করে দেব, কিন্তু তার বিনিময়ে তোমাদের বাড়ির জমিখানা আমাকে একটু হ্যান্ডওভার করে দিতে হবে। ইংলিশ। কিন্তু ওই জমিটা ছাড়া তো আমার আর কিছুই নেই, ওটাই আমার শেষ সম্বল। দেখো, আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করবার জন্য একটা উপায় বললাম। এখন তুমি যদি রাজি থাকো তবে বেশ, আর নয়তো ভাবতে থাকো কি করে এত টাকা পরিশোধ করবে। তুই আসলেই আমার মনের খবর রাখিস। মাত্রই ভাবছিলাম একটু চা খাবার কথা। ভুল বলছো বাবা, আমি তোমার মনের খবর রাখি না। তোমার মনের খবর যদি রাখতাম তাহলে তোমার কি মনে চলে সব জানতে পারতাম। আমার মনে কখন কি চলে না চলে সবকিছুই তো আমি তোর সঙ্গে বলি। আজকে হঠাৎ আবার এমন কথা বলছিস কেন তুই? মিথ্যে কথা বলছো তুমি। তুমি আমার সঙ্গে সব কথা বলো না। এখন অনেক কিছুই আছে যেগুলো তুমি আমার থেকে লুকোও।
এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে আমি কি করে বুঝবো বলতো? সরাসরি বল, আমি কি এমন লুকিয়েছি তোর থেকে? তুমি সুদের বিনিময়ে মানুষকে টাকা দাও, তারপর সেটা পরিশোধ করার জন্য তাদের জীবন নরক বানিয়ে দাও। এসব কথা তোমার জানা ছিল না? এসব বাজে কথা তুই কার কাছ থেকে শুনেছিস? কে বলেছে তোকে এ কথা? আমি কার থেকে শুনেছি সেটা বড় কথা নয়, আমি অনুভব করলাম আমি আজ অব্দি তোমাকে পুরোপুরি চিনেই উঠতে পারলাম না। মা বাবা অনেক কিছুই করে থাকে, এসব নিয়ে সন্তানদের বেশি মাথা ঘামাতে নেই। ঠিক আছে, শুধু একটাই কথা বলবো, আমার মনে তোমার প্রতি অতটুকু সম্মান ছিল, সবটুকু আজ ধুয়ে মুছে গেছে। তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারলি সুচিত্রা? তোমার কর্মকাণ্ড আমাকে বাধ্য করেছে তোমার সঙ্গে এইভাবে কথা বলতে। আমি সারা জীবন সততাকে মহত্ব দিয়েছি, কিন্তু তুমি পুরো সমাজের কাছে আমার মাথা হেট করে দিয়েছো। তোমার সন্তান হিসেবে আমি লজ্জিত। আজ সকাল সকাল কোথায় বেরিয়ে গেলি? সারাদিন পর বাড়ি এলি, ঘরে এসে বসে আছিস, কিছু হয়েছে? কষ্ট করে হলেও কোনোভাবে আমাদের দিন যাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এক নিমেষেই কেমন জীবনটা এলোমেলো হয়ে গেল। আর মাত্র 2 সপ্তাহ হাতে আছে, টাকার ব্যবস্থা কিছু করতে পেরেছিস? মা, তোমাকে আমি এখন একটা কথা বলবো, মন শক্ত করে আমার কথাটা শোনো। কি কথা? বাজারে যে মুদির দোকানি সুরেশ আছে, সে বলেছে সে আমার হয়ে মোড়লের সব টাকা শোধ করে দেবে। সুরেশ? কিন্তু ও তোর হয়ে এতগুলো টাকা শোধ করবে কেন? স্বার্থ ছাড়া তো কেউ কারোর জন্য কিছু করে না। কেমন শর্ত? টাকা পরিশোধ করবার বিনিময়ে আমাদের বাড়ি আর এই জমিটা ওর নামে লিখে দিতে হবে। এ কেমন শর্ত? বাড়ি যদি ওর নামে লিখে দিই তাহলে আমাদের তো কিছুই থাকবে না। জানি মা, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমি ওর এই শর্তে রাজি হয়ে গেছি। রমেশ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আমার সাথে একবারও কথা বলার প্রয়োজন বোধ করলি না? জানি তোমার আমার উপর খুব রাগ হচ্ছে, আর এটাই স্বাভাবিক। এখন আমরা থাকবো কোথায়? আপাতত ঘাটে আমার নৌকাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই গো। আজ আমি সত্যিই খুব হতাশ, আমি তোর থেকে এমনটা আশা করিনি। আমাকে ক্ষমা করে দাও মা। তুই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, এখন আর ক্ষমা চেয়ে কি হবে? তোর যা ইচ্ছে তাই কর। রমেশ, বাড়িতে আছো? এগে সুরেশ, তুমি রমেশের বাড়িতে কি করছো? আর রমেশ কোথায়? এ বাড়ি এখন আমার, আর রমেশের নেই বাবু। আমি এই বাড়ি আমার নামে, মানে রমেশ আমার নামে এই বাড়িটা লিখে দিয়ে গেছে। কি সব কথা বলছো? ওর নিজের বলতে শুধু এই ছোট্ট কুঁড়ে ঘর ছিল, এটা কেন তোমার নামে লিখে দিয়ে যাবে? আপনার জন্যই সব কিছু করলো, আপনি কিছু জানেন না। এত পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো পুরো ঘটনা। আপনার সুদের টাকা পরিশোধ করবার জন্য আমি রমেশকে শর্ত দিয়েছিলাম, টাকা পরিশোধের বিনিময়ে ওর এই জমি আমার নামে লিখে দিতে হবে, আর ও সেটাই করে যায়। আমার কারণে বেচারা নিজের শেষ সম্বলটুকু হারিয়ে ফেললো, তুমিও বা কেমন হে? তোমার লজ্জা করলো না ওর শেষ সম্বলটুকু কেড়ে নিতে? কি আজব ব্যাপার, আমি তো ওর থেকে কেড়ে নিইনি, ওকে বড় একটা মানে ইয়ের হাত থেকে বাঁচিয়েছি, দেনার হাত থেকে, আর তার বিনিময়ে এই জমি লিখিয়ে নিয়েছি আমার নামে, ব্যাস। এখন রমেশকে কোথায় পাওয়া যাবে কিছু জানো তুমি? শুনেছি ওর মার বোনকে নিয়ে ওই ভাঙা নৌকায় করে নদীতেই থাকে। আমি কত বড় পাপ করেছি, আমার কারণে 3টে মানুষের মাথার উপর থেকে ছাদ হারিয়ে গেছে। আমি এক্ষুনি গিয়ে রমেশের কাছে ক্ষমা চাইব। আপনার ক্ষমা চাওয়ায় বিশেষ কোনো লাভ হবে না, আপনার ক্ষমা চাওয়া তো ওদেরকে সবকিছু ফিরিয়ে দিতে পারবে না। আমি যেহেতু ওদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছি, ফিরিয়ে দেবার দায়িত্ব আমার, আর কিভাবে ফিরিয়ে দেব সেই ব্যবস্থা আমি করছি। বাবু, আপনি এখানে? তোমার বাড়িতে গিয়েছিলাম, সেখানে সুরেশ বলল তোমরা নদীর ধারে থাকো এখন, তাই ছুটে এলাম। ওই বাড়ি এখন আমাদের নেই বাবু, ওই বাড়ি আমি সুরেশের নামে লিখে দিয়েছি। সবকিছু শুনেই তোমার কাছে ছুটে এলাম রমেশ, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব বুঝতে পারছি না। আপনি আমার মতো সামান্য একজন মাঝির কাছে কেন ক্ষমা চাইবেন? কেননা আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, ঘোর অন্যায়, কিন্তু আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। আমাদের ভাগ্যে এমন সর্বশান্ত হওয়াই লেখা ছিল, আপনি আফসোস করবেন না, আমাদের মনে আপনাদের জন্য কোনো ক্ষোভ নেই।
আমি তোমাদের সঙ্গে এত অন্যায় করেছি, কিন্তু তারপরও তোমরা আমায় এত সহজেই ক্ষমা করে দিলে রমেশ। ক্ষমা মানুষের একটি মহৎ গুণ। ক্ষমা আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। বেশ, এখন আমি আমার একটা সিদ্ধান্ত জানাবো, আর তুমি কিন্তু না করতে পারবে না রমেশ। আচ্ছা বেশ। আমি আমার মেয়ের জন্য একজন সৎ এবং নিষ্ঠাবান ছেলে খুঁজছিলাম, আর তুমি ঠিক তেমনটাই। তা আমি চাই তোমার সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে। আমার মতো সামান্য একজন মাঝির সঙ্গে বিয়ে দিয়ে নিজের মেয়ের জীবন নষ্ট করবেন? তুমি বলো, তুমি বিয়েতে রাজি কিনা? তোমার জীবনের সব সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনার মেয়ে যদি আমার ছেলের বউ হয়, সে তো আমাদের সাত কপালের ভাগ্য। বেশ, আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু শুধুমাত্র একটা শর্তে। কেমন শর্ত? আপনাদের আমাদের সঙ্গে বসে এই নদীর ধারে পান্তা আর পেঁয়াজ লঙ্কা খেতে হবে। আমাদের মধ্যকার ভেদাভেদ মিটলে তবেই না সম্পর্ক গড়ে উঠবে। অবশ্যই, আজকে থেকে আমরা সবাই একটি পরিবার। চলো তাহলে হয়ে যাক নদীর পাড়ে পান্তার ভোজ। এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।